আজকে আমরা ভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু দেখে নিই যে মাধ্যমিক পরীক্ষায় ভেদ থেকে আমাদের কত নম্বর থাকে। তো মাধ্যমিক পরীক্ষায় আমাদের করণীর অল্টারনেট হিসাবে ভেদ থেকে একটা প্রশ্ন থাকে 3 নম্বরের। তো আমরা দেখেছি সাধারণত ছাত্রছাত্রীরা করণীটাই করে। যদি কখনো করণীর কোশ্চেন কঠিন দেয় তখন ভেদ করতে হয়, এখানে ভেদ করে আর কি ছেলেমেয়েরা। এছাড়া শর্ট প্রশ্ন রয়েছে 2 নম্বর বা 1 নম্বরের ভেদ থেকে থাকে। যেহেতু শর্ট প্রশ্ন আছে তাই আমাদের ভেদ চ্যাপ্টার করতে হবে। তো ভেদ কি জিনিস? ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ভেদ চ্যাপ্টার পড়ব। তো দুটো চলরাশির মধ্যে সম্পর্ক, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো লোক সংখ্যা আর হচ্ছে জমির পরিমাণ, এই দুটো চলরাশি নিচ্ছি। তো এখানে আমরা জানি যে জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের লোক সংখ্যাও বেশি লাগবে। তো তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এমনিতেই তোমরা ক্লাস 8-এ পড়েছো যে তাহলে আমাদের লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক রয়েছে। তো এই সরল সম্পর্কটা আমরা সরল ভেদ রূপে পড়বো এই চ্যাপ্টারে, আর সেটা প্রকাশ করব। মনে করো এখানে লোক সংখ্যাটা যদি আমরা এম আর জমির পরিমাণ যদি এল দিয়ে প্রকাশ করি তাহলে সরল সম্পর্ক বলতে আমরা এইভাবে প্রকাশ করব। তো এইটা আরেকটু ভালো করে যদি আমরা উদাহরণ দিয়ে দেখতে চাই, মনে করো আমার 5 বিঘা জমি চাষ করতে আমার 15 জন লোক লাগে। তো জমির পরিমাণটা যদি আমি 5-এর জায়গা 10 বিঘা করে দিই তাহলে যেহেতু সরল সম্পর্ক রয়েছে তাহলে আমাদের এই লোক সংখ্যাটাও আমাদের ডবল লাগবে। বা জমির পরিমাণটা যদি আমি 3 গুণ করে দিই তাহলে আমাদের লোক সংখ্যাটাও 3 গুণ হয়ে যাবে। তো এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা এবং জমির পরিমাণ এই দুটোর ভাগফল, যে লোক সংখ্যাকে যদি আমি জমির পরিমাণ দিয়ে ভাগ করি তার মানে অ্যাকচুয়াল 1 বিঘা জমি চাষ করতে কতজন লোক লাগবে, তো সেইটা হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু একই আসবে, প্রতি ক্ষেত্রে আমাদের একই আসবে। তার মানে হচ্ছে এই প্রত্যেক ক্ষেত্রে দেখো একই চলে আসছে। তো আমরা এই চলরাশিটাকে এম দিয়ে প্রকাশ করেছি, এই চলরাশিটাকে এল দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে এম বাই এল এই রাশিটির, এই দুটো রাশির অনুপাত প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি আমাদের হচ্ছে একদম একটা ধ্রুবক সংখ্যা। প্রত্যেক ক্ষেত্রে এই ধ্রুবক সংখ্যা, আমরা এই ধ্রুবক সংখ্যাটাকে কে দিয়ে, কে এর মান যেহেতু দুটি চলরাশির অনুপাত তাই কে এর মান কখনো 0 হবে না, তাই আমরা এখানে সবসময় কে এর মানকে অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক হিসাবে লিখব। তো এটা তো একটা উদাহরণে আমরা দেখতে পেলাম যে আমাদের দুটো চলরাশির অনুপাত সবসময় হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে আরো একটা জিনিস পেলাম যে দুটো চলরাশির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে তারা হচ্ছে সরল সম্পর্কে বা সরল ভেদে থাকবে, অনুপাত যদি ধ্রুবক হয়। আবার আমরা একটা অন্য উদাহরণ নিচ্ছি। মনে করো আমাদের লোক সংখ্যা আরেকটা হচ্ছে সময়। তো আমরা জানি
যে লোক সংখ্যা যেই না বাড়িয়ে দেব সময় সেই অনুপাতে আমাদের কম লাগবে, আবার সময় যদি আমরা বেশি নিই তাহলে সেই অনুপাতে লোক আমাদের কম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা আরেকটার সাথে হচ্ছে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তো আমরা লোক সংখ্যাকে যদি এম দিয়ে প্রকাশ করি আর সময় যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা ওই ভেদ দিয়ে যদি লিখতে চাই তাহলে এই এরকম প্রপোর্শনাল। তো প্রপোর্শনাল, এম প্রপোর্শনাল টু 1/t। তো এইটা আমরা যদি আরো একটু ভালো করে বুঝতে চাই তাহলে একটা উদাহরণ নিই। তো মনে করো আমাদের প্রথমে 5 জন লোক যদি 5 জন লোক কাজ করে তাহলে আমাদের সময় লাগে কথার কথা 10 দিন। আমরা কি করছি, লোক সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি। মনে করো আমরা লোক সংখ্যা করে দিলাম 10 জন। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কতদিন সময় লাগবে। তো এটা তোমরা এটা করে দেখবে, এখানে আমাদের 5 দিন সময় লাগবে। এটা বাড়িয়ে দিলে এটাও সেই অনুপাতে আমাদের কমে আসবে। যেহেতু এটা ডবল হয়েছে তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, দুটো চলরাশির মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো এই দুটোর গুণফল আমাদের হচ্ছে 50, মানে এম গুণ টি, এটা হচ্ছে এখানে 50 পেলাম। এই দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের এম গুণ টি এটাও আমরা 50 পাচ্ছি। দেখো এখানে দুটো চলরাশির গুণফল কিন্তু একটা ধ্রুবক পেয়েছি, গুণফল একটা ধ্রুবক পাচ্ছি। প্রতি ক্ষেত্রে আমাদের গুণফল সেম আসবে, তাই আমরা লিখতে পারি যে এই গুণফল সমান হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা বুঝলাম যে যদি দুটি চলরাশির গুণফল একটা ধ্রুবক হয় তাহলে একটি আরেকটির সঙ্গে ব্যস্ত ভেদ রয়েছে। তো এইবার তাহলে আরেকটা কথা বলে নিই, যে যদি আমার আগেরটাই ছিল সরল ভেদে, তো এই ভেদ চিহ্নটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমি এই যে গল্প বলেছি এইখান থেকে আমরা লিখতে পারবো যে এম সমান কে ইন্টু এল, একটা ধ্রুবক ইন্টু এল লিখতে পারি। আমরা একটু আগেই দেখেছিলাম যে এম বাই এল সমান কে, ঠিক সেই লাইনটাই আর কি এখানেও তাই। যেহেতু আমরা পাচ্ছি যে এম ব্যস্ত ভেদে রয়েছে তাহলে আমরা বলতে পারি এম সমান একটা ধ্রুবক ইন্টু 1/t, এটা লিখতে পারো, বা দুজনের গুণফল সমান কে লিখতে পারো, একই কথা। যাই হোক, আমাদের অঙ্কের মধ্যে যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেটা তখন ব্যবহার করব। এইবার আমাদের এই ভেদ চ্যাপ্টারে কয়েকটি থিওরি জানতে হবে, যে থিওরিগুলো দিয়ে আমরা এখানে এই কে এর মানটা বলা হয়নি, একটু আগেই বলছিলাম যে কে হচ্ছে যেহেতু দুটো চলরাশির অনুপাত বা দুটো চলরাশির গুণফল, তাহলে কে এর মান কখনোই 0 নয়, তাহলে অশূন্য ধ্রুবক। আচ্ছা, এবার আমাদের কয়েকটা থিওরি, এটা তোমাদের বইয়ে দেয়া আছে, তবু আমি একটু আলোচনা করে দেব। সেটা হচ্ছে যদি এক্স একটা চলরাশি ওয়াই একটা চলরাশি, যদি দুজনে সরল ভেদে থাকে তাহলে ঠিক উল্টেও লেখা যাবে, ওয়াইটা এক্স এর সাথে সরল ভেদে থাকবে, প্রমাণও করা যায়। দেখো আমরা এক্ষুনি পড়লাম যে সরল ভেদে আছে তার মানে একটা ধ্রুবক ইন্টু ওয়াই এই আকারে লেখা যাবে, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক লেখা যায়। তো আমাদের তাহলে এইটা হবে, এটা প্রমাণ করতে হবে। দেখো তুমি এইখান থেকে কি লিখতে পারবে, y সমান 1/k ইন্টু এক্স। দেখো যেহেতু k 0 নয় তাহলে কেটাকে নিচে লেখাই যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে y/x এটা সমান হচ্ছে একটা ধ্রুবক, তার মানে তো আমরা বলতে পারি যে y x এর সাথে সরল ভেদে রয়েছে। এটা খুব অবভিয়াস ছিল, এগুলো প্রমাণ আসে না পরীক্ষায়, এগুলো হচ্ছে কখনো কখনো আমাদের ব্যবহার করা হবে, তাই একটু করে আলোচনা করে নেবো। বা শর্ট প্রশ্ন দিতে পারে, যে এরকম মনে করে একটা শর্ট প্রশ্ন দিল যে এক্সটা ওয়াই এর সাথে সরল ভেদে রয়েছে, ওয়াইটা জেড এর সাথে সরল ভেদে রয়েছে, তার মানে এই প্রথমটা শেষের সাথে সরল ভেদে থাকবে, প্রমাণও করা যায়। কিন্তু প্রমাণ সাধারণত এগুলো এটা হয়তো বা আসে না,
তবু আমি একটু বলে দিচ্ছি যে x সমান তাহলে তুমি একটা ধ্রুবক ইন্টু ওয়াই লিখতে পারবে, আর এখানে y সমান আর একটা অন্য ধ্রুবক ইন্টু জেড লিখতে পারবে। এখানে তোমার লিখে দিতে হবে যে k1 k2 এরা হচ্ছে নন জিরো ধ্রুবক, এটা লিখতেই হবে, এটা খুব ভাইটাল, এটা না লিখলে পরে 1 নম্বর কাটা যাবে। তো তাহলে আমাদের তো x আর z এর সঙ্গে সম্পর্ক বের করতে বলা হয়েছে, তো তাহলে আমরা এখানে y এর জায়গাটায় y এর মানটা বসিয়ে দেব। খেয়াল করো তাহলে কি পেলাম, x সমান k1 ইন্টু k2 ইন্টু z। যেহেতু k1 k2 দুজনে হচ্ছে ধ্রুবক, তাহলে এদের গুণফলও একটা ধ্রুবক হবে এবং সেটা 0 হবে না। তাই আমরা বলতে পারি যে x সমান কথার কথা k3 ইন্টু z। এই k3টা হচ্ছে k1 আর k2 গুণফল। তাহলে যেহেতু x সমান একটা ধ্রুবক ইন্টু z পাচ্ছি, অশূন্য ধ্রুবক, তাহলে x z এর সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, বলছে x প্রপোর্শনাল টু y হলে এটা হবে, এটা একটুখানি আলোচনা করব। দেখো x যদি y এর সঙ্গে সরল ভেদে থাকে তাহলে আমরা বলতে পারি x সমান একটা ধ্রুবক ইন্টু y। তাহলে যেখানে হচ্ছে k টা 0 নয়, ধ্রুবক, এটা তোমরা লিখবে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। তো আমরা যদি এই অনুপাতটা ধ্রুবক দেখাতে পারি, আমরা প্রথমে আলোচনা করেছিলাম, এই অনুপাতটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হবে। তো দেখি এটা করা যায় কিনা। তাহলে x এর জায়গায় আমরা কি ব্যবহার করব, k ইন্টু ওয়াই, এটা 1 নম্বর দাগ দিলাম। তাহলে k ইন্টু ওয়াই প্লাস ওয়াই, এটা হচ্ছে k ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। খেয়াল করো উপর থেকে y কমন যাবে, তাহলে k প্লাস ওয়ান, নিচে হচ্ছে y কমন যাবে k মাইনাস ওয়ান, y y কেটে যাবে, তাহলে k প্লাস ওয়ান বাই k মাইনাস ওয়ান। যেহেতু k হচ্ছে একটা নন জিরো ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে আমাদের, এটাও একটা নন জিরো ধ্রুবক, আমরা লিখে দেব। তাহলে পরে আমরা এটা মনে করো এটা সমান একটা কিছু ধরে নিচ্ছি, মনে করো k1 ধরে নিচ্ছি, এখানে লিখবো যেহেতু k নন জিরো ধ্রুবক তাহলে k1 ও আমাদের নন জিরো ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, x প্লাস ওয়াই সমান k1 ইন্টু x মাইনাস ওয়াই। তার মানেই তো আমাদের x প্লাস ওয়াই এটার সাথে সরল সম্পর্কে আছে। এরপরে এসো এই থিওরিটা আমরা অঙ্ক করতে গিয়ে আমাদের লাগে যে x প্রপোর্শনাল টু যদি y হয় তাহলে এদের পাওয়ার দুজনা যদি সেম নিই তাহলে দুজনের মধ্যে সরল সম্পর্ক থাকবে। তো আমরা লিখতে পারি x সমান একটা ধ্রুবক ইন্টু y, যেখানে k টা হচ্ছে নন জিরো ধ্রুবক। তো একটু আগেই আমরা দেখেছিলাম প্রমাণ করতে দিলে আমরা এই অনুপাতটার মান ধ্রুবক দেখাতে চাই। তো এখানে k y x এর জায়গায় বসিয়ে দিলাম, এটার মাথায় n, নিচে y এর মাথায় n। দেখো উপরে হচ্ছে k এর মাথায় n ইন্টু y এর মাথায় n, নিচে y এর মাথায় n, এটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে k এর মাথায় n। যেহেতু k হচ্ছে 0 নয় ধ্রুবক, তাহলে k এর মাথায় n এটাও আমাদের 0 নয় ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি অতএব xn সমান, এটাকে তুমি ধরে নাও না, k ড্যাশ ধরে নাও, k ড্যাশ, তাহলে পরে লিখবে যে এখানে k ড্যাশ ইন্টু এটা, তার মানেই তো আমাদের x এর মাথায় n প্রপোর্শনাল টু y এর মাথায় n হয়ে গেল। এরপর ঠিক উল্টোটা দেখো, একটু আগে এটা ছিল, এটা হবে প্রমাণ করতে হয়েছিল, এবার তার উল্টোটা দেখি। তাহলে এটা সমান আমরা একটা ধ্রুবক ইন্টু x মাইনাস ওয়াই লিখতেই পারি। তাহলে এইখানে x মাইনাস kx আর এপারে হচ্ছে মাইনাস ky মাইনাস ওয়াই। আমি যদি মাইনাস কমন নিই তাহলে এইটা ফার্স্ট চলে আসবে kx মাইনাস x,
আর এদিকে হচ্ছে কে ওয়াই প্লাস ওয়াই। তো এইখানে থেকে এক্স কমন নিলে কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে কে প্লাস ওয়ান। তার মানে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান নিচে কে মাইনাস ওয়ান। যেহেতু আমাদের কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, আমাদের প্রথমেই এখানে লিখতে হতো যেহেতু যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে যেহেতু কে হচ্ছে অশূন্য ধ্রুবক তাহলে আমাদের এই যে অনুপাতটা পেয়েছি এটাও অশূন্য ধ্রুবক হবে, যেটাকে আমরা কে ওয়ান ধরে নিচ্ছি, কে ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে এটা অশূন্য ধ্রুবক মানে হচ্ছে আমরা বলতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তারপর প্রমাণ হয়ে গেল। এরপর এটা রয়েছে, যদি এটা হয় তোমাকে প্রমাণ করতে হবে এ আর বি সরলরেখে থাকবে। তো এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান একটা ধ্রুবক ইন্টু এটা লেখা যায়। এখানে আমরা কে জিরো নয় ধ্রুবক, এটা প্রত্যেক জায়গায় তোমাকে লিখতে হবে। আমি যদি কোনো জায়গায় মিস করে যাই তোমরা কিন্তু লিখবে। তাহলে এটা পাবো। দেখো আমি একে যোগভাগ প্রক্রিয়া এখানে ব্যবহার করতে চাইছি। যোগভাগ প্রক্রিয়া মানে আমার এইটার সাথে নিচেরটা যোগ করব, আর কি করব এটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে উপরেও তাই, এখানে কি করেছি সেটা লিখে দেব। যোগভাগ প্রক্রিয়া। তাহলে খেয়াল করো আমার বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ চলে যাবে, এখানে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ চলে যাবে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বাই 2 ইন্টু বি স্কোয়ার এটা সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। হ্যাঁ, এখানে দেখো উপর নিচে 2 2 কেটে যাবে। তাহলে আমরা বলতে পারি এ বাই বি সমান রুট ওভার অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক একইভাবে আমরা লিখে দেব, যেহেতু আমাদের কে হচ্ছে নন জিরো ধ্রুবক তাহলে কে প্লাস ওয়ান বাই এই যে রুট ওভার এটাকে আমি মনে করো কে ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে এটাও আমার নন জিরো ধ্রুবক হবে। তাহলে লিখবো অতএব এ, যেহেতু এ বাই বি সমান একটা ধ্রুবক পেয়ে যাচ্ছি তাহলে আমরা বলতেই পারি এ প্রপোর্শনাল টু বি। এরপর এটা একটা থিওরি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ইউ প্রপোর্শনাল টু জেড হলে এটা হবে। খেয়াল করো জাস্ট বাম দিকের দুটোর গুণফল আর ডান দিকের দুটোর গুণফল এখানে রয়েছে, দেখি আমরা ওটা প্রমাণ করতে পারি কিনা, এবং দুজনের ভাগফলও করা আছে। তার মানে হচ্ছে আমরা পেলাম যে দুটো চলরাশি মধ্যে যদি সরল সম্পর্ক থাকে এবং অপর দুটি চলরাশি তাদের মধ্যে যদি সরল সম্পর্ক থাকে তাহলে এই বাম দিকের যে দুটো চলরাশি তাদের গুণফল ডান দিকের চলরাশি দুটোর গুণফলের সঙ্গে সরল অনুপাতে থাকবে এবং ভাগফলও একইভাবে সরল অনুপাতে থাকবে। তো এটা প্রমাণ করব কি করে, আমরা মনে করছি তাহলে একটা ধ্রুবক ইন্টু ওয়াই, এটা কে ওয়ান নাম দিলাম, আর এটা হচ্ছে কে টু ইন্টু জেড। এটা লিখে দেবো যে কে ওয়ান কে টু নন জিরো ধ্রুবক। তো তাহলে এখন আমার বের করতে হবে এইটা। তো এইটা বের করতে গেলে আমরা একটু আগেই বলছিলাম যে এই অনুপাতটা আমরা ধ্রুবক দেখাতে পারলে আমাদের কাজ শেষ। দেখি অনুপাতটা দেখানো যায় কি। এক্স এর জায়গায় এই মানটা বসাবো কে ওয়ান ইন্টু ওয়াই, আর ইউ জায়গায় কে টু ইন্টু জেড, আর নিচে যা আছে তাই। খেয়াল করো এটা কেটে যাবে, তাহলে পাচ্ছি কে ওয়ান ইন্টু কে টু, এটা তো একটা ধ্রুবক, দুটো ধ্রুবকের গুণফল একটা ধ্রুবক হবে। সুতরাং আমরা পেয়ে গেলাম, মনে করো এটার নাম দিলাম কথার কথা কে থ্রি ধরি।
তাহলে যে এখানে লিখবো যেহেতু k1 এবং k2 নন জিরো ধ্রুবক, তাহলে k3 ও আমাদের নন জিরো ধ্রুবক। তাহলে লিখবো অতএব xu প্রপোর্শনাল টু yz। ঠিক একইভাবে যদি আমাদের সেকেন্ড প্রমাণটা করতে বলে, আমি একটু আগে যেটা বলছিলাম যে xu নিচে হচ্ছে আমাদের এই অনুপাতটা আমাদের ধ্রুবক দেখাতে হবে। তো x বাই ইউ মানটা বসাই, x এর জায়গায় k1 ইন্টু, আচ্ছা এটাকে বরং উল্টে নিলে কি হয় একটু দেখে নিই। তাহলে xz বাই ইউ ওয়াই, xz x এর জায়গা k1y আর z এর জায়গা হচ্ছে না, z এর জায়গা কিছুই না, আর ইউর জায়গা হচ্ছে k2 ইন্টু জেড ইন্টু ওয়াই। খেয়াল করো উপর নিচে এটা কেটে যাবে, তাহলে আমরা ধ্রুবক দুটির অনুপাত পাচ্ছি। যেহেতু k1 k2 নন জিরো ধ্রুবক, তাহলে এই অনুপাতটাও আমাদের, মনে করো এটা k4 নাম দিলাম সমান, তো k4 ও এখানে তাহলে আমাদের নন জিরো ধ্রুবক, সেটা লিখতে হবে। এবং অতএব এগুলো বইয়ে করে দেওয়া আছে, শুধু তোমার বোঝানোর জন্য আমি এগুলো বললাম, যদি কোনোদিন পরীক্ষায় আসে বা যখন কাজে লাগবে আমরা ব্যবহার করব। এরপর আমাদের সব থেকে বেশি কাজে লাগবে যে থিওরিটা, এবং এই থিওরিটা দিয়ে আমাদের অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। তো যৌগিক ভেদের উপপাদ্য কি একটুখানি আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করব। আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের লোক সংখ্যা m, জমির পরিমাণ l, আর সময় হচ্ছে t। এটা হচ্ছে লোক সংখ্যা, এটা জমির পরিমাণ, এটা হচ্ছে সময়। এই তিনটার মধ্যে কি সম্পর্ক আছে একটুখানি আমি দেখি, তারপর যৌগিক ভেদের উপপাদ্যে আসবো। তো এখানে বলা হচ্ছে যে এই এম এর সঙ্গে এল এর কি সম্পর্ক আছে। খেয়াল করো, জমি যদি বেড়ে যায় তাহলে লোক সংখ্যা আমরা একটু আগে বলেছিলাম বেশি লাগবে, তাহলে এম হচ্ছে এল এর সঙ্গে সরল সম্পর্কে থাকবে, তখন কিন্তু টি আমার কোন রকম কোনো এর ভিতরে এফেক্ট করছে না, তাই টি হচ্ছে আমরা স্থির বলতে পারি। স্থির, টি কোন রকম এর ভিতরে কোনো কাজে লাগেনি, তাই আমাদের টি হচ্ছে স্থির। দেখো এখানে টি কোনো এফেক্ট করছে না, জমির পরিমাণ বাড়লে লোক বেশি লাগবে, সময় ফিক্সড, সময় হচ্ছে স্থির। যেমন আরো একটু ভালো করে যদি বলি, মনে করো আমার 5 দিনে একটা জমি রোয়া কাজ করতে হবে, তো সেখানে লোক সংখ্যা মনে করো আমার 10 জন, এই 5 দিনে যদি করতে চাই আমার 10 জন লোক লাগবে। এখন জমির পরিমাণ মনে করো 10 বিঘা আছে, তো আমি এই 5 দিনেই করতে চাচ্ছি, তাহলে আমি আবারও একটু ছোট্ট করে লিখব যে আমার মনে করো 10 জন লোক, জমির পরিমাণ মনে করো 5 বিঘা রয়েছে, 5 দিনে 5 বিঘা জমি 10 জন লোক রুয়ে দিতে পারে। আমি কি করছি, লোক সংখ্যাটা 20 জন করে দিচ্ছি, এই সময় কিন্তু আমি 5 দিনই রাখছি, এটা কোনো পরিবর্তন করছি না, স্থির বলতে এটা একদম একই রেখে দিচ্ছি। তাহলে আমার লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে এই 5 দিনে আমার এই 20 জন লোক কতটা কাজ করতে পারবে, তাহলে আমার কিন্তু জমি অনেক বেশি জমি রুইতে পারবে, এবং সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। এই স্থির জিনিসটা মানে হচ্ছে এটাই, যে আগে যত সময় ছিল এখনো তত সময়। দেখো এখানে আমার এম আর এল এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে বা সরল ভেদ রয়েছে, যে যখন সময় হচ্ছে আমার স্থির। আবার একটা জিনিস খেয়াল করো, মনে করো জমির পরিমাণ, আচ্ছা আমি এইটাকে একটু উল্টে লিখি যদি, তাহলে এল জমির পরিমাণটা হচ্ছে, আমি একটু অন্যভাবে বলতে চাইছি, জমির পরিমাণটা হচ্ছে আমার লোক সংখ্যার সঙ্গে তাহলে সরল অনুপাতে রয়েছে যখন আমার সময় স্থির। এবার আমি একটা অন্য সম্পর্ক আনতে যাচ্ছি, যে এল এর সঙ্গে টি এর কি সম্পর্ক আছে। জমি যদি বাড়ে, লোক যদি একই রেখে দিই, তাহলে আমার সময় কিন্তু বেশি লাগবে, তার মানে এক্ষেত্রেও আমার সরল সম্পর্ক রয়েছে,
যখন আমার লোক সংখ্যাটা হচ্ছে ধ্রুবক বা স্থির। তাহলে স্থির জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে যে আমার জমির পরিমাণটা যদি বাড়িয়ে দিই তাহলে সময় কিন্তু আমার বেশি লাগবে যখন আমার লোক সংখ্যা স্থির। তার মানে আমি 10 জন লোক মাঠে নামিয়েছিলাম, সেই 10 জনই কাজ করবে, কিন্তু যদি বেশি জমি রুইতে হয় সময় বেশি লাগবে। তো এইখানে এই দুটো সম্পর্ক আমরা কম্বাইন্ড করছি, সেটার নাম হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। যেহেতু এই দেখো বাম দিকে দুটো জায়গায় আমার একই চলরাশি রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এল প্রপোর্শনাল টু এই দুটোর গুণফল। যৌগিক ভেদের উপপাদ্য বলছে যদি এরকম কেস থাকে যে দুটো বাম দিকে চলরাশি দুটো যদি একই থাকে, তাহলে এটা সরল সম্পর্কে থাকবে ডান দিকে চলরাশি দুটোর গুণফলের। এবং এখানে যখন আমরা লিখেছিলাম যে দুজনে স্থির, সেইটা হচ্ছে এখানে আমরা লিখব যে না, দুজনার মান এবার আমাদের আত্মস্থির রাখা যাবে না, যেহেতু এটা আমার সম্পর্কে চলে এসছে, সুতরাং আমাদের এবার মান পরিবর্তনশীল লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। এটা দেখবে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে যে যদি তিনটি চলরাশি এমন হয়, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি যদি এমন হয় যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড স্থির, এবং এক্স প্রপোর্শনাল টু এই বাম দিকে দুটো কিন্তু সেম টু জেড যখন ওয়াই স্থির, তো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন দুজনে এই ওয়াই জেড এরা হচ্ছে পরিবর্তনশীল। কারণ এরা দুজন সম্পর্কে চলে এসছে দুজনেই সব, তার মানে হচ্ছে এদের দুজনের মান পরিবর্তনশীল বা পরিবর্তন করতে হবে। হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। আমরা এটা দিয়ে বিভিন্ন রকম এর আগে তোমরা ত্রৈরাশিক নিয়মে যে অঙ্কগুলো করেছো সেগুলো যৌগিক ভেদের উপপাদ্য দিয়ে সহজে করতে পারবে। এইবার আমরা সরাসরি অনুশীলনীতে চলে যেতে পারি। অনুশীলনীতে কষে দেখি 13 বলছে দুটি চলরাশি এ এবং বি এর সম্পর্ক নিচে দেয়া আছে। এগুলো শর্ট প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। বলছে এর এবং বি এর মধ্যে যদি কোনো ভেদ সম্পর্ক থাকে সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। তো এই দুটো দেখে তোমার বুঝতে হবে, তুমি দুটো জিনিস করবে, এই দুটোর গুণ করো। 25 আর 10 গুণ করলে 250, 30 আর 12 গুণ করলে 3 12 36, তাহলে গুণফল একই হলো না। এবার তুমি দেখো ভাগফল একই হয় কি। তাহলে এটা তোমার রাফ ওয়ার্ক করতে হবে, একবার গুণ করে দেখতে হবে আর একবার ভাগ করে দেখতে হবে। তো ভাগ করে দেখছি, এখানে হচ্ছে 5 5 25, 5 2 10, আর দ্বিতীয়টা যদি ভাগ করে দেখি এটাও দেখছি 6 5, এটাও 5 2। দেখো প্রতি ক্ষেত্রে আমাদের অনুপাত কিন্তু সমান হবে। দেখো পরের অনুপাতটা হচ্ছে 45/18, তুমি কাটাকাটি করো, 9 দিয়ে কাটছি। দেখো প্রতি ক্ষেত্রে আমার দুটো চলরাশির অনুপাত সেম হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে a বাই বি সমান হচ্ছে একটা ধ্রুবক। প্রত্যেক ক্ষেত্রে যেহেতু 5 2 আসছে, তাহলে আমরা এটা সমান ধ্রুবক লিখতেই পারি। তো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে দুটো চলরাশির অনুপাত যদি ধ্রুবক হয় তারা কি সম্পর্কে থাকে, তারা সরল ভেদে থাকে। এবং এখানে ধ্রুবকটার মান হচ্ছে আমাদের 5 2। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন হিসাবে অনেক সময় আসে, একটু করে দেখে রাখা শুধু। এখানে বলা হয়েছে যে দুটো চলরাশি তাদের সম্পর্কিত মান দেয়া আছে, তাদের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তোমার টেস্ট করতে বলা হয়েছে। তা তুমি প্রথমে গুণ করে দেখো। দেখো এখানে 18 আর 3 গুণ করলে 54, 6 আর 9 গুণ করলে কিন্তু 54। তো মনে হচ্ছে এদের এখানে প্রতি ক্ষেত্রে আমার গুণফল একই হবে, চান্স রয়েছে। দেখো এখানে হচ্ছে 54, এখন দ্বিতীয় গুণটা করে দেখি, 4 2 8, 27 2 54। তার মানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে গুণফল হচ্ছে আমাদের একই হচ্ছে। সুতরাং চলরাশি দুটোর গুণফল
সমান হচ্ছে 54। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমার 54 আসছে, সুতরাং আমরা ধ্রুবক লিখতে পারি চলরাশি দুটোর গুণফল, এবং ধ্রুবকটির মান হচ্ছে 54। আর আমরা প্রথমে আলোচনা করেছিলাম দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে একটা আরেকটার সাথে ব্যস্ত ভেদে আছে। এবার 3-এর দাগে আসবো। তো এই 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে, আমাদের প্রথম দিকের এই প্রশ্নগুলো তেমন একটা আসে না। লেখা অঙ্ক যদি আসে আমাদের একটু পরের দিক থেকে, সেটা হচ্ছে 8-এর দাগে থেকে এই ধরনের লেখা অঙ্কগুলো আসে। তবুও এগুলো একটু আলোচনা করছি। বলছে বিপিন কাপুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন সেটা আমাদের ভেদ তত্ত্ব দ্বারা লিখতে বলা হয়েছে। তাহলে এখানে দুটো চল আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে হচ্ছে সময় আর একটা কি আছে, অতিক্রান্ত দূরত্ব। তো আমি কি করছি, এই সময়টাকে টি দিয়ে প্রকাশ করছি, আর অতিক্রান্ত দূরত্ব এটাকে মনে করো এস দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা তোমরা যা খুশি লিখতে পারো, এক্স ওয়াই দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা না। তো এখানে বলছে ট্যাক্সিটি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রশ্ন হলো এই এস আর টির মধ্যে কি সম্পর্ক রয়েছে। খেয়াল করো, যদি দূরত্ব বেড়ে যায় তাহলে সময় কিন্তু বেশি লাগবে, বা যদি সময় বাড়িয়ে দিই তাহলে অনেকটা পথ যেতে পারবো। তার মানে এই দুটোর মধ্যে আমার সরল ভেদ রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি এস প্রপোর্শনাল টু টি, সরল ভেদ আছে। তাহলে এখানে এস সমান একটা ধ্রুবক ইন্টু টি, কে নট ইকুয়াল টু 0, ধ্রুবক। তো এটাকে আমি 1 নম্বর দাগ দিলাম। এবার 1 নম্বর সমীকরণে আমি কি কি মান বসাবো, সময়ের জায়গায় লিখবো 25 মিনিট, আর দূরত্বের জায়গায় লিখবো 14 কিলোমিটার। তাহলে লিখবো 1 নম্বরে এস সমান 14 এবং টি সমান 25 মিনিট। খেয়াল করো এখানে কিন্তু সময়টা আমি মিনিটে লিখছি, সুতরাং পরের যে ঘন্টা আছে সেটাকে আমি মিনিট করে নেব। তো টি সমান 25 বসিয়ে দিলে তুমি কে এর মান পেয়ে যাবে। তাহলে এখানে লিখব 14 সমান কে ইন্টু 25। তাহলে এখান থেকে কে সমান 14/25। অ্যাকচুয়ালি কে সমান কি, কে সমান হচ্ছে 1 মিনিটে ট্যাক্সিটি কতটা পথ গেছে। তো আমরা সেগুলো ঐকিক নিয়মে বা ত্রৈরাসিক নিয়মে অঙ্কগুলো করেছিলাম। এখন আমরা একটা নতুন পদ্ধতি শিখেছি, সেইভাবে করতে চাইছি। এগুলো নতুন কিছু না, শুধু জাস্ট নিয়মটা নতুন, কিন্তু অঙ্ক আমার একই। তো এখানে 1 নম্বরে এবার কে এর মানটা বসিয়ে দেবো। লিখবো 1 নম্বরে কে সমান 14/25 বসিয়ে। তো 1 নম্বরে কি আছে, এস সমান কে, কে এর জায়গায় এটা বসিয়ে দিলাম ইন্টু টি। এটাকে মনে করো 2 নম্বর দাগ দিলাম। এবার আমার বলা হয়েছে যেটা বের করতে, সেটা হচ্ছে ট্যাক্সিটি একই বেগে 5 ঘন্টা গেছে। তাহলে এখানে সময়ের জায়গায় 5 ঘন্টা বসালেই হবে। তো এখানে লিখবো 2 নম্বরে টি সমান 5 ঘন্টা। আচ্ছা, এখানে টি সমান 5 গুণ 60, তার মানে হচ্ছে 300 বসিয়ে। এখানে ছোট্ট করে লিখে দেব যে
5 ঘন্টা সমান 300 মিনিট। আমরা যেহেতু আগেরটা মিনিটে করেছি, এটাও আমাদের মিনিটে করতে হবে, না হলে আগেরটা ঘন্টা করে নিলেও হতো। তাহলে এখানে লিখবো অতএব এস সমান 14/25 ইন্টু 300। কাটাকাটি করো, 25 একে 25, 25 দুয়ে 50। তাহলে আমার হবে 4 12 48 এর 8 হাতে 4 16 168 কিলোমিটার। তাহলে লিখবো অতএব ট্যাক্সিটি 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবে। আমি আর লিখলাম না, নিজেরা লিখে নেবে। এরপর 2-এরটায় আসছি। বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি গোটা সন্দেশ পেল। বলছে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো। এই অঙ্কটা একটু আলাদা ভাবে আমি করব। খেয়াল করে এখানে আমি একটা বক্স করছি। এখানে দুটো চল রয়েছে, আমি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করছি। এক্সটা এখানে হচ্ছে আমি মনে করছি শিশুর সংখ্যা। তো এখানে বলছে প্রথমেই বলা হয়েছে 24 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 5টা গোটা সন্দেশ। ওয়াইটাকে আমি মনে করছি সন্দেশ। তো আমার এই খেয়াল করো সন্দেশ সংখ্যা কিন্তু একই হবে, তার মানে এক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই এটা সমান হচ্ছে আমার, যেহেতু একই হবে তাহলে এটাকে আমরা সমান হচ্ছে ধ্রুবক বলতেই পারি। সন্দেশ সংখ্যা হচ্ছে আমার এখানে একদম ফিক্সড মোট সন্দেশ। এবার দ্বিতীয়টা কি বলেছে যে যদি 4 জন শিশু কম হতো, তার মানে এখানে হবে 24 বিয়োগ 4 সমান হচ্ছে 20। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে তোমার কতগুলো সন্দেশ প্রত্যেকে পেত গোটা সন্দেশ সেই হিসাবটা করতে বলা হয়েছে। তো আমরা এখানে তাহলে কি লিখবো যে দেখো দুটো চল আমি লিখবো যে শিশুটাকে এক্স দিয়ে আর সন্দেশ সংখ্যাটাকে ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স গুণ ওয়াই সমান 24 গুণ 5 সমান 120। এটা তো আমার একদম ফিক্সড, সন্দেশ সংখ্যা কম বেশি হবে না। তাহলে এটাই হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আমরা এই 1 নম্বর সমীকরণে কি করব, 1 নম্বরে x সমান 20 বসিয়ে দাও, দিলে y এর মান পেয়ে যাবে। তাহলে 20 গুণ y, সরি ক্যাপিটাল Y লিখছিলাম, তাহলে এখানে থেকে ক্যাপিটাল Y সমান হচ্ছে 120/20। তার মানে হচ্ছে 6টা করে সন্দেশ পাবে। এটা একদম ফালতু একটা প্রশ্ন ছিল। তো এরপর 3-এরটা বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। এগুলো তোমরা তৈরাসিক নিয়মে পড়েছো। তো 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে আমি একটুখানি ওরকম বক্স করে লিখছি। আমার একেরটাও এরকম বক্স করে লিখলে তোমাদের হয়তো আরো বুঝতে সুবিধা হতো। যাই হোক, নিজেরা বক্স করে এটা লিখবে। বলছে গ্রামবাসীর সংখ্যা, সেটাকে আমি মনে করো আচ্ছা এক্স দিয়েই প্রকাশ করি। এটা হচ্ছে আমার গ্রাম, আমি এটাকে এম দিয়ে লিখি, লোক সংখ্যা ম্যান, আর সময়টাকে আমি টি দিয়ে লিখছি। তাহলে এটা হচ্ছে আমার গ্রামবাসী সংখ্যা, আর এটা হচ্ছে আমার সময়। তো 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, 15 দিনে কাটতে হবে। তাহলে বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমার কতজন লোক আরো অতিরিক্ত আমার এখানে বসাতে হবে, আমি এটা বের করব, করে বিয়োগ করলেই হয়ে যাবে আর কি। যাই হোক, তো
এখানে একটা জিনিস খেয়াল করো যে সময় যদি কমে যায় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে, তার মানে কিন্তু ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে এখানে এম আমরা বলেছিলাম ব্যস্ত হলে এরকম করে লিখব, এই সম্পর্ক আছে। তাহলে আমরা এখান থেকে এম সমান একটা ধ্রুবক ইন্টু 1/t লিখতে পারি, যেখানে হচ্ছে কে 0 নয়, ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এবার আমার এই যে মানগুলো রয়েছে প্রথম বক্সে 50 আর 18, তাহলে লিখবো এটাকে আমি 1 নম্বর দাগ দিলাম, লিখবো 1 নম্বরে এম সমান 50 আর টি সমান 18 বসিয়ে, যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, যে 50 সমান কে ইন্টু 1/18। তাহলে এইখানে আমরা কে সমান পাবো 50 গুণ 18, গুণ করতে চাইলে করবে, না করতে চাইলে না করবে, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে লিখবো 1 নম্বরে কে এর মানটা বসিয়ে, এই কে সমান 50 গুণ 18 এটা বসিয়ে। তো আমার 1 নম্বরে কি আছে, এম সমান 50 গুণ 18 গুণ 1/t, এটাকে মনে করো আমি 2 নম্বর দাগ দিচ্ছি। এইবার আমার 2 নম্বরে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে 15 জন টি এর জায়গায় আমি বসাবো। তাহলে লিখব যে 2 নম্বরে টি সমান 15 বসিয়ে। তো 2 নম্বরে যদি আমি টি সমান 15 বসাই তাহলে এম সমান 50 গুণ 18, এটা হচ্ছে 1 নিচে হচ্ছে 15। তাহলে এখানে আমার এম এর মান বেরিয়ে যাবে, একটু কাটাকাটি করতে হবে, 5 3 15, 5 10 50, 3 6 18, তাহলে কত 60 জন। তাহলে 60 জন লোক লাগবে। এখন বলেছে অতিরিক্ত কতজন লোক লাগবে, খেয়াল করো 50 জন ছিল, তাহলে লিখবো অতএব অতিরিক্ত 60 বিয়োগ 50 সমান 10 জন লোক লাগবে। আমি আজকে এই পর্যন্ত রাখলাম, পরের দিনে আমি 4 দাগে থেকে শুরু করব। নিজের একটু থিওরি পার্টটা ভালো করে শুনবে, বুঝতে না পারলে অবশ্যই জানাবে।